দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে জানাই স্বাগত। আমার আজকের পাঠ শ্রেণী দশম, বিষয় বাংলা প্রথম পত্র, গদ্য, পাঠ শিরোনাম নিমগাছ সৃজনশীল প্রশ্ন। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে: বনফুল সম্পর্কে জানতে পারবে, উপকারী বৃক্ষের গুণাগুণ বর্ণনা করতে পারবে, নিম গাছের নিঃস্বার্থ উপকারী দিক ও ঔষধি গুণ সম্পর্কে ধারণা লাভ করবে, গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার বাস্তব অবস্থা উপলব্ধি করতে পারবে, বৃক্ষের প্রতি মানুষের স্বার্থপর দৃষ্টিভঙ্গির পরিচয় জানতে পারবে, আমাদের সমাজে নিমগাছরূপী মানুষগুলোর প্রতি অমানবিক আচরণ সম্পর্কে জানতে পারবে। নিমগাছ গল্পটি লিখেছেন বনফুল। শিক্ষার্থীরা আমরা তার পরিচিতি জেনে নেই। বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। জন্ম 1899 সালে বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মণিহার গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম ডাক্তার সত্যনারায়ণ মুখোপাধ্যায়। শিক্ষা পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে 1918 সালে ম্যাট্রিক, 1920 সালে আইএসসি এবং 1927 সালে এমবিএ পাশ করেন। কর্মজীবন: মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে তার কর্মজীবন শুরু। সাহিত্যিক পরিচয়: 1918 সালে শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে সাহিত্যাঙ্গনে প্রবেশ ঘটে। প্রবাসী পত্রিকায় তিনি এক পাতা আধ পাতার গল্প লিখতেন। তার উল্লেখযোগ্য রচনা: গল্পগ্রন্থ বনফুলের গল্প, বনফুলের আরও গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ, অনুগামিনী, তন্বী, উর্মিমালা, দূরবীন ইত্যাদি। তার রচিত উপন্যাসগুলো হচ্ছে তৃণখণ্ড, কিছুক্ষণ, দ্বৈরথ, নির্মোক, সে ও আমি, জঙ্গম, অগ্নি ইত্যাদি। কাব্যগ্রন্থ বনফুলের কবিতা, ব্যঙ্গ কবিতা, চতুর্দশপদী কবিতা। জীবনী নাটক শ্রী মধুসূদন বিদ্যাসাগর। পুরস্কার ও সম্মাননা: বিভিন্ন পুরস্কারসহ তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন। মৃত্যু 1979 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। শিক্ষার্থীরা, আমি শুরু করতে যাচ্ছি নিমগাছ গল্পটি। তোমাদের মনে আছে তো, নবম শ্রেণীতে তোমরা এই গল্পটি পড়েছ। দশম শ্রেণীতে যেহেতু তোমাদের নবম দশম শ্রেণীর পূর্ণাঙ্গ সিলেবাস থাকবে, তাই নির্বাচনী পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত এই নিমগাছ গল্পটি আজ তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর অনুশীলনের জন্য পুনরালোচনা করছি। গল্পটির উৎস ও পরিচিতি: নিমগাছ গল্পটি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের
1947 সালে প্রকাশিত অদৃশ্য লোক গ্রন্থ থেকে সংকলিত। নিম গাছের বর্ণনা, এর পাতা, বাকল, ছায়ার ইত্যাদির বাহ্যিক উপকারিতা কবিতার মতো বর্ণনা করা হয়েছে এই গল্পে। এটি একটি প্রতীকী গল্প। লেখক নিম গাছের প্রতীকের মাধ্যমে একজন গৃহকর্ম নিপুণা বধূর জীবন বাস্তবতা তুলে ধরেছেন। বিষয়বস্তু: নিম গাছ যত্নহীনভাবে বাড়ির পেছনে আবর্জনার স্তূপে বেড়ে উঠেছে। এ গাছের ছাল, পাতা, ডাল সবই উপকারী। নিমের হাওয়া স্বাস্থ্যকর। কবিরাজ তার চিকিৎসার কাজে সাধারণ মানুষ প্রাত্যহিক প্রয়োজনে নিম গাছকে অনবরত ব্যবহার করে থাকে, কিন্তু কেউ এই গাছের সামান্যও যত্ন নেয় না। একদিন এক কবি এসে এ গাছের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে নিম গাছের গুণ ও রূপের প্রশংসা করেন। নিম গাছের ভালো লাগে ওই লোককে এবং সে তার সঙ্গে চলে যেতে চায়, কিন্তু ততদিনে মাটির অনেক গভীরে চলে গেছে তার শিকড়। গাছটির এই বাস্তবতার সঙ্গে মিলে যায় সংসারের জালে আবদ্ধ এক লক্ষ্মী বউয়ের জীবন বাস্তবতা। নিম গাছ যেমন নানা উপকারে আসে, অথচ কেউ এর যত্ন নেয় না, গৃহকর্ম নিপুণা বউটিরও একই দশা। অর্থাৎ বাড়ির লক্ষ্মী বউটিও শত অবহেলা, নিষ্ঠুরতা থেকে মুক্তি নিয়ে যেতে পারে না সংসারের জাল ছিঁড়ে। এই লক্ষ্মী বউয়ের জীবনের ট্র্যাজেডি নিমগাছ গল্পের মূল উপজীব্য। শিক্ষার্থীরা, নিমগাছ গল্পটির বিষয়বস্তু সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরা হলো। তোমরা অবশ্যই গল্পটি রিডিং পড়বে। শিক্ষার্থীরা, নিমগাছ গল্পের কিছু গুরুত্বপূর্ণ উক্তি তুলে ধরা হয়েছে। এই উক্তিগুলো তোমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুবই প্রয়োজন। পাঠ্য বই থেকে এই উক্তিগুলো পড়বে। প্রথম উক্তিটি হচ্ছে, কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। পরবর্তী উক্তিটি হচ্ছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। চর্মরোগের অব্যর্থ মহাঔষধ। খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। পরবর্তী গুরুত্বপূর্ণ উক্তিটি হচ্ছে, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন। শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়ারে। বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। শিক্ষার্থীরা, আমি আবার বলছি, এই উক্তিগুলো তোমরা পাঠ্য বইয়ের সহায়তায় কে এবং কেন বলেছে তা জানার চেষ্টা করবে, তাহলে তোমাদের অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লেখার বেলায় সুবিধা হবে। চরিত্র পরিচিতি। নিম গাছ এই গল্পের প্রধান চরিত্র। প্রকৃতির খেয়ালে নিম গাছের জন্ম, তার বেড়ে ওঠাও অযত্ন অবহেলায়। মানুষ তাদের নিত্যদিনের নানা কাজে নিম গাছকে ব্যবহার করলেও তার প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করে না। কবিরাজ বা বিজ্ঞরা তার গুণের কদর করলেও এগিয়ে আসে না তার পরিচর্যায়। এভাবেই শত প্রতিবন্ধকতা সয়ে নিম গাছকে টিকে থাকতে হয়। তার এই নিরুত্তাপ জীবনে আশার সঞ্চার করেন একজন কবি। তিনি নিম গাছের সৌন্দর্যকে আবিষ্কার করে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তার মুখে প্রশংসা শুনে নিম গাছের মধ্যে ভালো লাগা তৈরি হয়। সে চলে যেতে চায় কবির সঙ্গে, কিন্তু ভাগ্যের পরিহাসে তার শিকড় মাটির গভীরে, তাই তার সে আশাও অপূর্ণই থেকে যায়। গল্পের পরবর্তী চরিত্র লক্ষ্মী বউ। নিম গাছ একটি প্রতীকী গল্প। এই গল্পে নিম গাছের প্রতীকে সংসারের গৃহবধূদের মনোযাতনার দিকটি উন্মোচিত হয়েছে। নিম গাছ যেমন অযত্ন অবহেলা সয়েও সকলের উপকার করে যায়, তেমনি সংসারে গৃহবধূরা অনাদর অবহেলা সয়েও বাড়ির সকলের খেয়াল রাখে। কিন্তু এত কিছুর পরও তার অনাদরকে কেউ মনে রাখে না। দুঃখিত, আমি আবার বলছি, এত কিছুর পরও তার অবদানকে কেউ মনে রাখে না। ইচ্ছেগুলো তাদের সকলের অজান্তেই চাপা পড়ে যায়। বস্তুত এই গল্পে লক্ষ্মী বউ চরিত্রের মধ্য দিয়ে গল্পকার সংসার জালে আবদ্ধ নারীদের হৃদয় যাতনার প্রকাশ ঘটিয়েছেন। গল্পের পরবর্তী চরিত্র কবি। এই গল্পে কবি চরিত্রের ব্যাপ্তি খুব স্বল্প সময়ের জন্য হলেও গল্পের বিকাশে চরিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বস্তুত গল্পটিতে কবি চরিত্রটি যথার্থ গুণগ্রাহী। এ কারণেই অবহেলিত নিম গাছটিকে এতটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন তিনি। শুধু তাই নয়, সকলের অগোচরে থাকা নিমের থোকা থোকা ফুলের অপার সৌন্দর্যকে আবিষ্কার করেছেন তিনি। সৌন্দর্য পিপাসু মণি চরিত্রটিকে বিশিষ্ট করে তুলেছে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য নিম গাছ গল্পের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে, যা তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য খুবই জরুরি। বিষয়গুলো হচ্ছে বৃক্ষের উপকারের বিপরীতে মানুষের স্বার্থপর দৃষ্টিভঙ্গির পরিচয়। এই গল্পে বৃক্ষের নানাবিধ উপকারের কথা উল্লেখ করা হয়েছে। উপকার করলেও যে সে মানুষের কাছ থেকে প্রতিদান পায় না, একথাও গল্পটিতে ফুটে উঠেছে। বস্তুত বৃক্ষ তার ছায়া, ফল, পাতা, ডাল, ছাল, হাওয়া ইত্যাদি দিয়ে মানুষের উপকার করে। কিন্তু মানুষ বৃক্ষের থেকে উপকার পেলেও বৃক্ষের পরিচর্যার বিষয়ে মনোযোগী নয়। এ কারণেই আলোচ্য গল্পের নিম গাছের চারপাশে ময়লা আবর্জনা দিয়ে ভরিয়ে রাখা হয়। অপ্রয়োজনে পাতা ছিঁড়া, ডাল ভাঙা বা কেটে ফেলা হয়। উপকার গ্রহণ করলেও বৃক্ষের প্রতি অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না। গল্পের পরবর্তী বিষয়টি হচ্ছে নিম গাছের প্রতীকে গৃহবধূদের ত্যাগ, অপ্রাপ্তি ও মনোযাতনার স্বরূপ। নিম গাছ গল্পে বাহ্যিকভাবে নিম গাছের প্রাপ্তি অপ্রাপ্তির কথা বলা হলেও এর অন্তর্নিহিত তাৎপর্য হল গৃহবধূদের অন্তর্যাতনা। এ গল্পে মূলত কর্মনিপুণা গৃহবধূদের জীবন বাস্তবতা তুলে ধরতেই নিম গাছের আশ্রয় নেওয়া হয়েছে। নিম গাছের হাওয়া, বাতাস, ছায়া, পাতা, ডাল এর মাধ্যমে সবার উপকার করার মতো লক্ষ্মী বউটিও তার কর্মনৈপুণ্যের মাধ্যমে নিঃস্বার্থভাবে পরিবারের সকলের সেবা করে যায়, কিন্তু কেউ তার খেয়াল রাখে না। সকলের মন রাখতে গিয়ে
প্রায়শই তার নিজের আশা আকাঙ্ক্ষা ও ইচ্ছেগুলো অপূর্ণ থেকে যায়। এভাবে গল্পটিতে সংসারের গৃহবধূদের ত্যাগ ও অপ্রাপ্তির আখ্যান ফুটে উঠেছে। গল্পের অপর বিষয়টি হচ্ছে অযত্ন ও অবহেলার শিকার গৃহবধূদের প্রতি লেখকের মমত্ববোধের স্বরূপ। আলোচ্য গল্পটিতে সংসারকর্মে নিয়োজিত গৃহবধূদের প্রতি লেখকের গভীর মমত্ববোধ প্রকাশ পেয়েছে। সংসারে তাদের ত্যাগ, সেবা ও অপ্রাপ্তির দিকটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন তিনি। গভীরভাবে উপলব্ধি করেছেন তাদের মনোযাতনাকেও। এ কারণেই গল্পটিতে তিনি এই বিষয়কে উপজীব্য করেছেন। এর মধ্য দিয়ে গৃহবধূদের কর্ম ও ত্যাগের প্রতি তার শ্রদ্ধাশীল মনোভাব ফুটে উঠেছে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ, সৃজনশীল প্রশ্ন। উদ্দীপকটি আমি পড়ছি। আরিফা ৮ বছর ধরে রহিমের সংসার করছে। সংসারে সবার কথা ভাবতে হয় তাকে। সবাইকে সেবা দিয়ে সংসারটাকে সোনার সংসার করে রেখেছে। তিনিও যে সংসারের একটা অংশ, তবুও তার কথা কেউ ভাবে না। আরিফা মাঝে মাঝে বাড়ি হতে চলে যেতে চাইলেও পারে না। উদ্দীপকের আলোকে আমাদের ক নং প্রশ্ন হচ্ছে, নিমগাছ গল্পে হঠাৎ একদিন কে এলো? উত্তরটি হচ্ছে, নিমগাছ গল্পে হঠাৎ একদিন একজন নতুন ধরনের লোক এলো। খ নং প্রশ্ন হচ্ছে, কবিরাজরা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ কেন? নিম গাছের ঔষধি গুণের কারণে কবিরাজরা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ। নিম গাছে রয়েছে নানা ঔষধি গুণ। খোস পাঁচরা, দাঁত হাজা চুলকানিতে নিম পাতা ও নিম গাছের ছাল অত্যন্ত উপকারী। নিম পাতা চর্মরোগের অব্যর্থ মহাঔষধ। নিমের কচি পাতা যকৃতের জন্য অত্যন্ত উপকারী। নিমের কচি ডাল চিবালে দাঁত ভালো থাকে। এসব ঔষধি গুণের কারণে কবিরাজরা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ। গ নং প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকের আরিফার সাথে নিম গাছ গল্পের কোন দিকটির সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, গল্পটি পড়ে অবশ্যই তোমরা বুঝতে পারবে আরিফার সাথে নিম গাছ গল্পের লক্ষ্মী বউটির জীবন বাস্তবতার দিকটির সাদৃশ্য রয়েছে। গ নং প্রশ্নের 3টি প্যারা করে উত্তর দিতে হয়, তা তোমরা অবশ্যই জানো। গল্প পড়ে এবং উদ্দীপক পড়ে তোমরা গ নং প্রশ্নের উত্তরটি লিখবে অবশ্যই 3 প্যারায়। আমাদের ঘ নং প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের আরিফার জীবন আর নিম গাছ গল্পের লক্ষ্মী বউটার জীবন একই সূত্রে গাঁথা। মন্তব্যটি উদ্দীপক ও নিম গাছ গল্পের আলোকে বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, এক্ষেত্রেও তোমরা জানো যে ঘ নং প্রশ্নের উত্তরে 4টি প্যারা করতে হয়। শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরে আমরা মন্তব্যটিকে অবশ্যই যথার্থ বলতে পারি, কারণ উদ্দীপকে গৃহবধূ, উদ্দীপকের আরিফা এবং নিমগাছ গল্পের লক্ষ্মী বউ উভয়ের জীবনই সংসারের বৃত্তে আবদ্ধ। সে বৃত্ত তারা এমনভাবে আবদ্ধ যে চাইলেও সেখান থেকে তারা বের হতে পারে না। আর তাই
বলা যায় যে তাদের জীবন একই সূত্রে গাঁথা। শিক্ষার্থীরা, তোমরা পাঠ্য বইয়ের সহায়তায় এবং উদ্দীপকের আলোকে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে লিখবে। আমি আশা করব প্রত্যেকেই বাড়ির কাজ করবে, কারণ তোমাদের নির্বাচনী পরীক্ষা বা এসএসসি পরীক্ষার জন্য যত বেশি সৃজনশীল প্রশ্ন অনুশীলন করবে তত বেশি তোমরা উপকৃত হবে। তাই অবশ্যই সবাই বাড়ির কাজ করবে। আগামী ক্লাসে আবার কথা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।